এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। 14 বছর বয়সী এক কিশোরীর সাথে নিজের বিয়ের কথা যেন সপ্ত আকাশ থেকে টুপ করে পড়ে ফায়াজ আনান তূর্ণ। মা বোনের কথা শুনে সে বাকখারা হতভম্ব লোচনে চেয়ে আছে তাদের পানে। মন ও মননে এই মুহূর্তে শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে, শেষ পর্যন্ত কিনা 14 বছর বয়সী এক নাবালিকার সাথে তার বিয়ে ঠিক করলো এরা। কিরে তূর্ণ, বল বিয়েটা করবি তো? মায়ের প্রশ্নের সম্বিত ফিরে তূর্ণের, সাথে সাথে খ্যাপা বাঘের ন্যায় খেপে উঠে সে। আর ইউ ক্রেজি মম? 14 বছর বয়সী এক মেয়েকে বিয়ে করব আমি? কখনো না। এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। কেন পারবি না? সমস্যা কোথায় তোর? মা, তোমার মাথা ঠিক আছে তো? কি বলছো ভেবে দেখেছো একবারও? 14 বছরের একটা বাচ্চা মেয়েকে বিয়ে করব আমি? তোমার ছোট ছেলের বয়স তো 14-এর কোঠায়। পারবে এখন ছোট ছেলেকে বিয়ে দিতে? আরে ছেলে আর মেয়ে এক হয় নাকি? মা থামো তো, তুমি আমাকে ভাইয়ের সাথে কথা বলতে দাও। মায়ের কথার মাঝে তাকে থামিয়ে দেয় তূর্ণের বড় বোন ত্রিধা। মেয়ের কথায় থেমে যান তহুরা বেগম। তুমি কি বলবে আপি? এই বিয়ে আমি কিছুতেই করছি না। বাল্য বিবাহ করা এই ফাইয়াজ আনান তূর্ণের পক্ষে কখনোই সম্ভব নয়। নেভার এভার। তীব্র ক্রোধের সহিত কথাগুলো বলে তূর্ণ, তার কণ্ঠে এই বিয়ের তীব্র বিরোধিতা স্পষ্ট। তূর্ণের কথার পিঠেই ত্রিধা বলে, অথচ এই বাল্যবিবাহেরই শিকার হচ্ছে এই মেয়েটা। প্রায় 40 ঊর্ধ্ব এক লোকের সাথে বিয়ে হচ্ছে ওই মেয়েটার। তুই ভাবতে পারছিস ওর বাবার বয়সও হয়তো 40 হবে না, অথচ বাবার থেকে বেশি বয়সী একটা লোকের সাথে ওর বিয়ে হচ্ছে। কি? তূর্ণের কণ্ঠে ফুটে উঠেছে আশ্চর্য ভাব। হ্যাঁ ভাই, এই বিয়েটা হলে ওই মেয়েটার কি হবে ভেবে দেখতো। ও মরে যাবে ভাই, মরে যাবে ও। আর আমি বিয়ে করলেই ও বেঁচে যাবে? হ্যাঁ যাবে, কারণ আমি তোকে চিনি, তুই ভাই আমার। এখন বিয়ে করলে তুই কি ফলাবি ওর উপর স্বামীর অধিকার, বল? ত্রিধার দৃঢ় স্বর, কণ্ঠে তুমুল অস্থিরতা। কথাটুকু বলেই জোরো একটা নিঃশ্বাস ফেলে। পরপরই মায়ের দিকে তাকিয়ে বলে, মা তুমি প্লিজ একটু বাইরে যাবে, আমি ভাইয়ের সাথে একটু আলাদা করে কথা বলতে চাই। কি বলবি তুই ওর সাথে যে আমাকে বাহিরে যেতে হবে? যা বলার আমার সামনেই বল, আমি কোথাও যাচ্ছি না। তহুরার তেজালো স্বরের বিপরীতে শোনা যায় ত্রিধার অনুরোধ, মা প্লিজ আমাকে ভাইয়ের সাথে কথা বলতে দাও, আমায় ভাইকে রাজি করাতে দাও। তহুরা একটু কি যেন ভাবলেন, তারপর কোনো কথা না বলেই বেরিয়ে গেলেন ঘর থেকে। মা চলে যেতেই ত্রিধা ভাইয়ের নিকট এসে বসে। তূর্ণ 2 হাতে মাথা চেপে খাটে বসে আছে, তার মাথার ভেতর দপদপ করে আগুন জ্বলছে। একটা বাচ্চা মেয়ের সাথে বিয়ে করতে হবে ভাবলে গা ঘিন ঘিন করে উঠছে। কি বেদঘুটে চিন্তা মা আর আপির। ছি না, সে কিছুতেই করবে না এই বিয়ে, কিছুতেই না। সে মাথা থেকে হাত তুলে রক্তাভ চোখে তাকায় ত্রিধার পানে, কণ্ঠে তুমুল বিরোধিতা করে শুধায়, আপা, তুমি যদি ভেবে থাকো ওই মেয়েকে আমি বিয়ে করব তাহলে ভুল ভাবছো। সময় থাকতে নিজের ভাবনাটাকে শুধরে নাও। আমি কখনোই এই বিয়ে করব না। একটু শান্ত হ ভাই, আমার কথাটা শোন, তারপর না হয় যা করে করিস। ত্রিধার ক্লান্ত কণ্ঠে অনুরোধে একটু ধাতস্থ হয় তূর্ণ। সে ফুস করে একটা নিঃশ্বাস ফেলে বলে, ওকে কি বলবে বলো? তহুরা বেগম খুব ভালো করে জানেন মেয়ে তার ছেলেকে কি বোঝাবে, সেজন্য তিনি আর জোরাজুরি না করে সেখান থেকে বেরিয়ে আসে। এসে ফোন করে তূর্ণের বাবা আফাজউদ্দিন সাহেবকে, তূর্ণের বাবাকে তূর্ণের বিয়ের কথাটা জানাতে হবে, কেননা তিনি শতভাগ নিশ্চিত তূর্ণ এই বিয়েটা করতে রাজি হবে, ত্রিধা ভাইকে রাজি করাবে। মন থেকে রাজি না হলেও বিয়েটা করতে বাধ্য তূর্ণ। একবার বিয়েটা শুধু ভালো ভালো মিটে গেলেই হয়, তাহলে একটু স্বস্তি পাবেন তিনি। ছেলেটা যে দিন দিন নানা রকম বিপদে জড়িয়ে পড়ছে, মুখে যাচ্ছে ছেলেটা, কি করে না করে বেড়ায় কিছু বুঝে উঠতে পারছেন না তারা। সেই জন্যই তো ত্রিধা বলায় এই বিয়েটাই মত দিয়েছেন তিনি। ত্রিধার উদ্দেশ্য সমাজ সেবা করা হলেও তার উদ্দেশ্য ভিন্ন। তিনি যে বিয়ে দিয়ে ছেলেটাকে সংসারের বেড়িতে বাঁধতে চান। প্রত্যাশা
তোর বর দেখিয়ে টাকলা, শেষ পর্যন্ত কিনা টাকলা বর জুটলো তোর কপালে। ময়নার কথা শেষ না হতে হাসির হিড়িক পড়ে প্রত্যাশার ঘরে। কেউ কেউ ময়নার কথার সমর্থন দিয়ে বলে, এক্কেরে হাসা কথা কইছস ময়না, শেষ পর্যন্ত প্রত্যাশার কপালে জুড়লো একটা বুইরা বেড়া। বান্ধবী আর চাচাতো বোনদের তাচ্ছিল্যপূর্ণ কথাবার্তা কানে ঢুকে না প্রত্যাশার। সে উদাস স্নানে কাঠের জানালায় মাথা ঠেকিয়ে নীলে নীলে ঢাকা বিশালাকার অম্বরের পানি চেয়ে আছে। ভিতরটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে তার। গলা ফাটিয়ে কাঁদতে মন চাচ্ছে, নিজের জীবনটাকে নিয়ে অভিযোগ জানাতে মন চাচ্ছে, কিন্তু সে কিছুই পারছে না। অভিযোগ জানাবেই বা কার কাছে? যাদের কাছে অভিযোগের ঝুলি খুলে বসতো তারাই তো ওকে এই বিশাল ধারায় একা রেখে চলে গেছে বহু দূরে, যেখান থেকে তারা ফিরবে না আর কখনো। তারা চলে যাওয়ার সাথে সাথে বোধহয় প্রত্যাশার চোখের পানিগুলো নিয়ে গেছে। না হলে এই যে এখন কাঁদতে চাইছে কিন্তু কাঁদতে পারছে না কেন? কেন শুধু ভেতরে ভেতরে দগ্ধ হতে হচ্ছে? কেন? আজ প্রত্যাশার বিয়ে। বিয়ে ঠিক হয়েছে তার বাবার বয়সী এক লোকের সাথে। শুধু কি বিয়ে করে সেই লোকের বউ হচ্ছে? না, সেই সাথে হচ্ছে সেই লোকের 3 সন্তানের মা। এই তো সেদিন 14তে পদার্পণ করলো সে। বাবা কত আহ্লাদ করে বলল, আমার ছোট্ট রাজকন্যা বড় হয়ে যাচ্ছে। তোমার ছোট্ট রাজকন্যা সত্যি বড় হয়ে গেছে বাবা। তোমার ছোট্ট রাজকন্যা 14 বছরেই পরের স্ত্রী সহ 3 সন্তানের মা হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ বাবা, তোমার ছোট্ট রাজকন্যাকে সবাই মিলে কত বড় বানিয়ে দিল। কিন্তু আমি তো এত বড় হতে চাই না বাবা, চাই না মা। তোমরা শুনছো? আমি এত বড় হতে চাই না। তোমরা এত তাড়াতাড়ি আমাকে কেন পর না করলে? তোমরা এত তাড়াতাড়ি আমাকে পর না করলে হয়তো আমাকেও হয়তো এত তাড়াতাড়ি বড় হতে হতো না। তোমরা বড্ড নিষ্ঠুর। শুনেছো মা? শুনেছো বাবা? তোমরা বড্ড নিষ্ঠুর। নীলে ঢাকা বিশাল অম্বরের পানি তাকিয়ে প্রত্যাশা অন্তরে অন্তরে মা বাবাকে উদ্দেশ্য করে ব্যক্ত করে তার বিস্তর অভিযোগের খণ্ডাংশ, যা কেউ শুনে না, কেউ দেখে না, কেউ বোঝে না, যা শুধু প্রত্যাশার অন্তরে সৃষ্টি করে বিশাল আকার ক্ষত। এই ক্ষতের মলম কোথায়? আলকে আছে এই ক্ষতের মলম? এই প্রত্যাশা কোথায় তুই? শোন। কিছুটা উচ্ছ্বসিত কণ্ঠে প্রত্যাশাকে ডাকতে ডাকতে ঘরে ঢুকে অষ্টাদশী মৈত্রী। ঘরে প্রবেশ করেই মানুষের আধিক্য দেখে মাঝে পথে থেমে যায় মৈত্রী। তবে মৈত্রীর ডাকে ধ্যান ভঙ্গ হয় প্রত্যাশার। নিশ্চল অনুভূতিহীন চোখে তাকায় মৈত্রীর পানে। মৈত্রী ততক্ষণে ধমকে ধামকে ঘর খালি করে দিয়েছে। সে দরজায় ছিটকে নিয়ে আটকে এগিয়ে আসে প্রত্যাশার সন্নিকটে। প্রত্যাশাকে দেখে তার বুকটা ধক করে ওঠে। আহা, বেশ সাজে কি সুন্দর লাগছে এই ছোট্ট মেয়েটাকে। হ্যাঁ, ছোটই তো, অথচ এই ছোট বয়সে সবাই মিলে কত বড় একটা বোঝা চাপিয়ে দিচ্ছে তার ঘাড়ে। প্রত্যাশার কোমল স্নিগ্ধ মুখবিবরে তাকে সহস্রায় আঁখি ভেজে মৈত্রীর। এ কি, কাঁদছো কেন বুবু? তোর কান্না আসছে না? না, ভীষণ খারাপ লাগছে বুবু, তবে কাঁদতে পারছি না। মা বাবা বোধহয় যাওয়ার সময় আমার চোখের পানিগুলো সাথে নিয়ে গেছে। এভাবে বলিস না প্রত্যাশা। চাচা চাচি যেখানে থাকুক না কেন, তারা সর্বদাই তোর ভালো চায় রে। আচ্ছা বুবু, আমি কি বড্ড বড় হয়ে গেছি? কে বলেছে তুই বড় হয়েছিস? তুই তো এখনো সেই ছোট মনেই আছিস। মা বাবা ভুল করেছে, তারা বড্ড খারাপ রে প্রত্যাশা। নিজেকে এখন তাদের সন্তান ভাবতেই বড্ড ঘৃণা হচ্ছে রে মুনা। তবে জানিস তো মুনা, আমি মা বাবার মতন খারাপ না। তাদের মতন আমি কখনো তোকে অনলে অতলে ছেড়ে দেব না। তুই আমাকে ভরসা করিস তো? আমি জানি বুবু তুমি কেমন। আমি তোমাকে সব সময় চোখ বন্ধ করে ভরসা করি। মা বাবার ঊর্ধ্বে গিয়ে আমি তোর জীবনে একটা বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছি রে প্রত্যাশা। আশা করি ফেলবি না আমার সিদ্ধান্তটা। মৈত্রীর কথায় কেমন যেন ভয় হয় প্রত্যাশার। বুবু এইভাবে বলছে কেন? কি সিদ্ধান্ত নিল সে তাকে নিয়ে চাচা চাচির বিপরীতে গিয়ে? বুবু যদি উল্টো পাল্টা কোনো সিদ্ধান্ত নেয় তাহলে তো ঘুর বিপদ। প্রত্যাশা ভয়ে ভয়ে শোধায়, কি সিদ্ধান্ত বুবু? চিন্তান্বিত চিত্তে হাঁসফাঁস করছে ত্রিধা। অসম্ভব চিন্তায় তার গলবিল শুকে আসছে। একটু আগেই মৈত্রী ফোন করেছিল। প্রত্যাশার বিয়ের কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। বরযাত্রী রওনা দিয়েছে শুক্রবারের দিন, তাই জুমার পরপরই বিয়ের মূল কার্যক্রম শুরু হবে। গ্রামের বিয়ে বিধায় বেলা থাকতেই বউ ঘরে উঠানো হয়। সে নিয়ম অনুযায়ী বিকালের মধ্যেই বিয়ের সকল কার্যক্রম সমাপ্ত হবে।
এখনো ঘড়ির কাঁটা প্রায় একটা ছুঁই ছুঁই, সময় খুব কম। তার চিন্তা হচ্ছে এই অল্প সময়ের মধ্যে শহর থেকে 30 মাইল দূরে গ্রামে পৌঁছাতে পারবে তো। সে ড্রাইভারকে আরো একবার জোরে চালাতে তাগাদা দিতে গিয়েও থেমে যায়। গাড়িতে মা আছে বিধায় থেমে যায়। গাড়ি যথেষ্ট দ্রুত চলছে, এর চেয়ে বেশি দ্রুত চললে মায়ের অসুবিধা হতে পারে ভেবে থেমে যায়। তবে মনে মনে বিরক্ত হয় ঠিকই। মা যে কেন তাদের সাথে আসার জন্য জেদ ধরল কে জানে। বিরক্তিটা সে মুখেও প্রকাশ করে। আচ্ছা মা, তুমি আমাদের সাথে আসতে গেলে কেন বলো তো? বলেছিলাম তো আমি আর ভাই সব ম্যানেজ করে নেব। আমি এসেছি তো, তোদের কি সমস্যা হচ্ছে? আমি কি তোদের ঘাড়ে চড়ে যাচ্ছি নাকি? কতটা পথ তুমি জানো? গ্রামের উঁচু নিচু রাস্তা, তার উপর সময় স্বল্পতা। গাড়ি যে আর একটু দ্রুত চালাতে বলবো, তোমার কথা ভেবে ড্রাইভারকে জোরে চালাতে বলতেও ভয় পাচ্ছি। তো বললো না জোরে চালাতে, আমার কোনো অসুবিধা নেই। ত্রিধাকে কথাটা বলে তুফুরা বেগম নিজেই ড্রাইভারকে গাড়ি দ্রুত চালাতে তাগাদা দেন। অতঃপর কণ্ঠে কিছুটা খুব ঢেলেই বলেন, আমি তোর মতো সমাজ সেবা করার জন্য ছেলের বিয়ে ওরকম চালচুলোহীন একটা মেয়ের সাথে দিচ্ছি না। ছেলেটা আমার কোথায় কি করে বেড়াচ্ছে কিছুই বুঝে উঠতে পারছি না। তবে সে যে বকে যাচ্ছে এটা ঠিকই বুঝতে পারছি। বাড়িতে ফিরতে চায় না, আর পড়াশোনা তো শিখেই তুলে রেখেছে সে। আজকাল বাড়িতে ফিরলেও থাকে ওই পাড়ার মোড়ের বখাটেদের সাথে। ওদের সাথে ওর কি? হ্যাঁ, বিয়াদবটা বড় হচ্ছে, তবে কাজ কামের ব্যাপারে কোনো খোঁজ নেই। বাপের ব্যবসায়ও তো এখন থেকেই একটু হাত লাগাতে পারে নাকি? তা না করে সারাদিন দেখো ওই ফোন আর ল্যাপটপের মধ্যেই পড়ে রয়েছে। সারাদিন যে কি ট্যাপর টোপর করে কে জানে। ছেলেকে বিয়ে দিয়ে ঘরমুখো করতে চাইছি বুঝলি। শুধু মেয়েটার বয়স কম আর সুন্দরী বলে রাজি হয়েছি এই বিয়েতে। ঘরের সুন্দরী কচি বউ থাকলে যদি একটু ঘরমুখো হয়, তাই বলে ভাবিস না যে মা রাজি মানে সব তোর মর্জি মতো চলবে। কাকে বউ করে ঘরে তুলবো বিয়ের আগে একবার পরখ করে দেখবো না? মায়ের কথাগুলো বড় তিক্ত শোনায় ত্রিধার নিকট। কথাগুলো শুনে শুধু হতাশার একটা তপ্ত শ্বাস ফেলে। তবে মায়ের সাথে অযথা আর তর্কে জড়ায় না। মায়ের রাগের ঠিক নেই। ভুল ভালের রাগের জন্য যদি বিয়েটা না করে বসে তখন আরেক ঝামেলা। মা যে বিয়েতে রাজি হয়েছে এই অনেক। তরুণের চেয়ে মাকে বোঝানো তার কঠিন ছিল, তবু যে মাকে শেষ অবধি রাজি করাতে পেরেছে তাতেই স্বস্তি। তোনাকেও সে শেষ অবধি রাজি করাতে পেরেছে। সে জানতো সবটুকু শোনার পর মানবিকতার খাতিরে হলেও বিয়েটা করতে রাজি হবে তূর্ণ। তার ভাই তো আর অমানবিক নয় যে মেয়েটাকে এত বড় সর্বনাশের দিকে ঠেলে দেবে। ত্রিধা ছোট্ট একটা শ্বাস ফেলে তূর্ণকে কল করে। সেটা তাদের সাথে আসেনি, নিজের জিপ নিয়ে আলাদা বেরিয়েছে। কত দূর পৌঁছেছে সেটা জানার নিমিত্তেই ফোন করে। মৈত্রী বাবুর সিদ্ধান্ত শুনে যেন বাজ পড়ে প্রত্যাশার মাথায়। সে অবাক চিত্তে হতভম্ব নয়নে কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে মৈত্রীর পানে। অতঃপর কণ্ঠে তুমুল বিস্ময় ঢেলে শুধায়, এসব কি বলছো বুবু? তুমি কি পাগল হয়ে গেলে নাকি? ধুর মেয়ে, আমি পাগল হতে যাব কেন? আমার ত্রিদার সাথে কথা হয়েছে, উনি বলেছেন আমাকে এই কথা। ত্রিধা আপুনা চলে গিয়েছিল, তোমার সাথে তার কথা হলো কিভাবে? মায়ের ফোন থেকে লুকিয়ে কথা বলেছি। আপু ওনার ভাইকে নিয়ে আসছেন। তুমি বোধহয় সত্যি পাগল হয়ে গেছো বুবু। এ হয় না, ত্রিধা আপুর ভাইয়ের সাথে বিয়ে, ছি। আর তুমি আগ বাড়িয়ে এসব করতে গেছো কেন বলো তো? চাচা চাচি জানতে পারলে তোমাকে শেষ করে ফেলবে। করুক শেষ, তোর এত চিন্তা করতে হবে না। আর ত্রিদা আপুর ভাইয়ের সাথে বিয়ে নিয়ে এত ছিছি করছিস কেন? সে জোয়ান ছেলে, এই লোকটার মতন বুড়ো ব্যাটা না, বুঝলি? আর এই লোকের মতন তিনি দ্বিতীয় বিবাহ করছেন না। তুই হবি ওনার প্রথম বউ, তাই এ নিয়ে তুই আর একটা কথাও বলবি না। শুধু জেনে রাখ, এই বুড়োর সাথে তোর বিয়ে হবে না। কথাগুলো বলে মৈত্রী যেমন ব্যস্ত পায়ে সেখানে এসেছিল তেমন ব্যস্ত পায়ে ঘর থেকে প্রস্থান করে। শুধু পেছনে ফেলে যায় দ্বিধা দ্বন্দ্বে জর্জরিত ছোট্ট প্রত্যাশাকে। বর এসেছে রব উঠতেই সজাগ হয় প্রত্যাশার কর্ণ। এতক্ষণ ধরে তার পাশে বসে থাকা মেয়েগুলো ছুটছে সে কখন। ঘরে এখন শুধু প্রত্যাশা খাটের মাঝ বরাবর গুটে সুটে মেরে বসে আছে। প্রচণ্ড কুণ্ঠায় হাঁসফাঁস করছে মেয়েটা। তার উপর গায়ে জড়ানো বেনারসির ভার সামলাতে হিমশিম খাচ্ছে।
তবে আজ সব কিছুতেই প্রত্যাশার চরম শঙ্কা আর বিরক্তির রেশ থাকলেও তার বিরক্তি নেই এই শাড়িটাতে, আর না আছে ক্লান্তির ছোঁয়া। থাকবেই বা কি করে? শাড়িটা যে তার একান্ত কাছের মানুষের, তার মায়ের। শাড়িটা গায়ে জড়ানোর পর থেকেই মনে হচ্ছে মা তাকে জড়িয়ে রেখেছে। মায়ের কথা মনে উঠতেই চোখের কুটোর ভর্তি হয় প্রত্যাশার। এর মধ্যেই প্রত্যাশার ঘর আবার পূর্ণ হয়ে ওঠে। মেয়েরা সব ফিরে এসেছে, বরপক্ষের লোক এখন খেতে বসেছে। চারিদিকে কোলাহলে অস্থির হয়ে পড়ে প্রত্যাশা। তখন হাওয়ার ব্যাগে ঘরে ছুটে আসে প্রত্যাশার 8 বছরের এক চাচাতো বোন। কণ্ঠে তুমুল উত্তেজনাপূর্ণ কয়েকটা বুলি আওড়াতে সমস্ত ঘরের কোলাহল মুহূর্তে নিস্তব্ধ হয়ে যায়। ক্ষণিকেই সবাই হুড়মুড় করে বেরিয়ে গেলেও প্রত্যাশার কানে বাজতে থাকে সেই বলিগুলোই। এই এই সবাই শুনো, একটা গুন্ডার মতো ছেলে এসে প্রত্যাশা বুবুর বরের মাথায় বন্দুক ঠেকিয়ে এখান থেকে ভাগতে বলেছে। সে প্রত্যাশা বুবুরে বিয়ে করবে কইতাছে। ভাইয়ের কাণ্ডে হতচকিত ত্রিধা। সে স্তব্ধ, বিমূঢ় নয়নে চেয়ে থাকে তরুণের হাতে থাকা চকচকে কালো বস্তুটির দিকে। এই ছেলে যে এই মুহূর্তে বন্দুক বের করবে সেটা তার ধারণাতীত ছিল। এজন্যই বোধহয় ড্রাইভার শুদ্ধ মাকে গাড়ির মধ্যে আটকে রেখে এসেছে, যাতে এসব মায়ের চক্ষু গোচর না হয়, আর ড্রাইভারও দেখে গিয়ে মায়ের কানে এসব কথা তুলতে না পারে। তবে শুধু ত্রিধা নয়, এমন কাণ্ড বিয়ে বাড়িতে উপস্থিত সবারই ধারণাতীত ছিল। তারা ভীত সন্ত্রস্ত হয়ে চেয়ে চেয়ে দেখে আগন্তুক ছেলেটার কীর্তিকলাপ। এই যে বুড়ো, 5 মিনিট সময় দিচ্ছি, এর মধ্যে সকল বরযাত্রী সমেত ভাগো এখান থেকে। জাস্ট 5 মিনিটস। প্রত্যাশাকে বিয়ে করতে আসা 40 ঊর্ধ্ব রফিকের মাথায় বন্দুক ঠেকিয়ে ওর উদ্দেশ্য করে হুঙ্কার ছাড়ে তূর্ণ। তূর্ণের হুঙ্কারে কেঁপে উঠে লোকটা। তবে পাশ থেকে রফিকের বড় ভাই শফিক একটু সাহসিকতা দেখিয়ে বলে, এই ছেলে কে তুমি? এভাবে হুট কইরা এসে বন্দুক ঠেকাই কবা বরযাত্রী নিয়া ভাইগে যেতে তা তো হবে না। আর তুমি কোথাকার কোন হরিদাস পাল হে যে তোমার কথা শুনতে হবে? শফিকের বাক্য কর্ণঘোরে পৌঁছাতেই তার দিকে ঈগল চোখে তাকায় তূর্ণ। ওর আগে ইতিমধ্যে তার চুয়াল শক্ত হয়ে উঠেছে। এর মধ্যেই শফিকের সাথে তালমেলায় প্রত্যাশার বড় চাচা আজমল হক। তিনি বলেন, এই ছেলে কে তুমি? এভাবে এসে অসভ্যতামি করছো কেন? আর তুমি এসে বললে তো আমরা আমাদের মেয়েকে তোমার হাতে তুলে দেব না। আর এসব বন্দুক দেখিয়ে ভয় দেখিয়ে লাভ হবে না। আমরা কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। পুলিশ ডাকবি? ভ্রু উঁচিয়ে ভাবলেশীনভাবে জিজ্ঞেস করে তূর্ণ। তূর্ণের কণ্ঠের আওয়াজে ভরকে যায় ভদ্রলোক। তবু একটা শুষ্ক ঢুক গেলে বলে, হ্যাঁ ডাকবো। এভাবে এসে তুমি অসভ্যতামি করবে তা তো হবে না। আর তোমার হাতে যে পিস্তল, সেটাই বা খেলনা পিস্তল কিনা কে জানে। ওহো, তোর মনে হচ্ছে ফাইয়াজ তূর্ণ খেলনা পিস্তল নিয়ে খেলা করতে এসেছে? ওকে, তোর যখন তাই মনে হয় তাহলে এবার খেলা হবে। ভিলেন মার্কা হাসি দিয়ে তূর্ণ পিস্তলের পকেটে হাত ঢুকিয়ে হাতের মুঠোয় 5টা গুলি বের করে আনে। সেগুলো দিয়ে বন্দুকের ব্যারেল ভর্তি করতে করতে বলে, বুঝলি বুড়ো, এতক্ষণ ওই ব্যাটার মাথার খুলি উড়াবো বলে একটা রেখেছিলাম, কিন্তু এবার তুই যখন চাইছিস খেলা তোর সাথেও হবে। কি করছিস ভাই? শান্ত হ, আমরা কথা বলে মিটমাট করি, এসব পকেটে ঢোকা। ব্যস্ত পায়ে ত্রিধা তূর্ণের এক বাহু ধরে সে আটকে কথাগুলো বলে। তূর্ণ বোনের হাত সরিয়ে দিয়ে বলে, কথা বলে মিটমাট করার সময় নেই আপি। এমনিতে এদের কীর্তিকলাপ দেখে আমার মাথায় আগুন জ্বলছে। এখন এদের সাথে কথা বলে মাথার আগুন বৃদ্ধি করতে চাচ্ছি না। ভাই বেশি বেশি হয়ে যাচ্ছে, কিন্তু সবসময় এরকম রাগ দেখালে হয় না। আমি বলছি পকেটে ঢোকাই সব। ক্রোধ মিশ্রিত চাপা গলায় কথাগুলো বলে ত্রিধা। তূর্ণ না ত্রিধার কথাকে পাত্তা দেয় আর না ওর বাধাকে। কিচ্ছু বেশি বেশি হচ্ছে না আপি, এরাই বেশি বাড়াবাড়ি করছে। আমি জাস্ট একটু বাড়াবাড়ি কমানোর চেষ্টা করছি। আমাকে আটকাতে এসো না প্লিজ। কথাগুলো বলতে বলতে আজমল হকের সন্নিকটে গিয়ে দাঁড়ায় তূর্ণ। ততক্ষণে ভদ্রলোক তরতর করে ঘামতে শুরু করে দিয়েছে। এ ছেলের মতে গতি ঠিক লাগছে না তার। কণ্ঠ দিয়ে যেন আগুন ঝরছে, আর মুখের ওই কুটিল বক্র হাসি, ঈগল চোখের শানিত দৃষ্টি তীরের ফলার মতো বিচ্ছে তার জানে। জানটা হাতে নিয়ে কোনো মতে দাঁড়িয়ে আছে সে। কথাগুলো বলে
যে তিনি কত বড় ভুল করেছেন সেটা হয়তো হারে হারে টের পাচ্ছেন তিনি। এ কি, এত ঘামছিস কেন? স্ট্রোক ফেস্ট্রোক করবি নাকি? কর, সমস্যা নেই। আমারই আর হাত গন্ধ করতে হবে না। আর তুই কি যেন বলছিলি, তোদের মেয়েকে আমার হাতে দিবি না? পুলিশ ডাকবি? ওকে, তোর প্রথম ইচ্ছাটা কোশমিনকালেও পূরণ না হলে তোর দ্বিতীয় ইচ্ছাটা পূরণ করতে পারি। সাথে বাল্যবিবাহ দেওয়ার জন্য কয়েক বছর জেলের জামাই আদরও খাওয়াতে পারি। তুই চাইলে জেলের জামাই আদর আরও কিছুটা বাড়িয়েও দিতে পারি। কি ডাকবো পুলিশ? শেষ বাক্যটি বলে ভ্রু উঁচায় তূর্ণ। এতক্ষণে সত্যি সত্যি আজমল শেখের স্ট্রোক করার মতো অবস্থা হয়েছে। সে ত্রস্ত ভঙ্গিতে শুধায়, না না না, তার দরকার নেই বাবা। তুমি কি চাইছো বাবা? তুমি যা চাইছো তাই হবে। কি চাইছি শুনিসনি তুই? প্রত্যাশাকে চাই আমার। কোথায় সে? তূর্ণের ত্রাসে এক লহমায় বিয়ে খালি হয়ে যায় বিয়ে বাড়ি। একেই তার হাতে বন্দুক, তার উপর এখানকার থানার ওসি তার হাতের মুঠোয়। রফিক সাহেবের বড় ভাই শফিক থানায় ফোন করে এই কথা টের পেয়েছেন। তার জন্য অবশ্য বাজায় খেপেছেন তিনি। তবে তিনি হম্বিতম্বি করলেও গতি করে উঠতে পারেনি তূর্ণের নিকট। তূর্ণের এক একটা হুঙ্কারে যেন কেঁপে উঠেছিল সবাই। তূর্ণ প্রত্যাশার খোঁজ করতেই মৈত্রী তড়িঘড়ি করে তূর্ণকে প্রত্যাশার নিকট নিয়ে যায়। তূর্ণ দরজা চৌখাটে পা রাখতে মেয়েগুলো সব হুড়মুড় করে ঘর থেকে বেরিয়ে যায়। এতক্ষণ তারা হারালে আবডালে থেকে তূর্ণের কর্মকাণ্ড দেখছিল। যেখানে বড়রা ভয় কাঁপছিল সেখানে তারা তো চুনোপুটি। তাই তূর্ণকে দেখতেই পালিয়ে যায় সব কটা। শুধু থেকে যায় এতক্ষণের ঘটনার বিবৃতি শুনে ভীত সন্ত্রস্ত ও প্রত্যাশা। সে কিছুটা ভীত নয়নে চেয়ে থাকে তূর্ণের পানে। আদ্যপান্ত কালো লেবাসে আবৃত লোকটিকে তার নিকট ভয়ঙ্কর ঠেকছে। ভয়ঙ্কর লাগারই কথা। এমন ঘটনা তার 14 বছরের জীবনে না কখনো শুনেছে আর না দেখেছে। অথচ তার বিয়ের দিনই এমন একটা ঘটনা ঘটবে তা কোশমিন কালেও বোধহয় ভাবেনি। তার চিন্তা ভাবনার মাঝেই লোকটা এসে ছেলেটা তার সামনে এসে দাঁড়ায়। তার দিকে এক পলক চেয়ে ভারিক্কি কণ্ঠে শুধু একবার বলে, তুমি প্রত্যাশা? আমার সাথে তোমার বিয়ে হবে জানো তো? চলো বাইরে, কুইক অ্যান্ড নো মোর ওয়ার্ডস। কথাগুলো বলে যেমন দ্রুত পায়ে এসেছিল তেমন দ্রুত পায়ে ঘর ত্যাগ করে। ততক্ষণে ত্রিধা ঘরে আসে। ভাইয়ের কথা শুনে একটা তপ্ত শ্বাস ফেলে। এই ছেলের একটু ধৈর্য নেই। যার সাথে একটু পরে বিয়ে হবে তার সাথে কিভাবে কথা বলে গেল। প্রত্যাশা এখনো ভীত নয়নে দরজার দিকেই চেয়ে আছে, যেখান থেকে একটু আগেই তূর্ণ ঘর হতে প্রস্থান করেছিল। মৈত্রী আর ত্রিধা প্রত্যাশার পাশে বসতেই প্রত্যাশা কিছুটা সন্দেহ মিশ্রিত ও বিস্মিত কণ্ঠে ত্রিধাকে শুধায়, আপু, এটা কি তোমার ভাই? প্রত্যাশার প্রশ্নের ধরন শুনে ত্রিধা বুঝতে পারে কি বলতে চাইছে প্রত্যাশা। সে মৃদু হেসে প্রত্যাশার মাথায় হাত রেখে বলে, ভয় পেও না সোনা, আমার ভাইকে যেমন দেখছো সে কিন্তু তেমন না। ভিতরে ভিতরে কিন্তু ঠিক তার উল্টো। কদিন তার সাথে থাকলে বুঝতে পারবে। আর ওই যে বন্দুকটা দেখছো, ওটা কিন্তু ওর না, ওর এক পুলিশ বন্ধুর থেকে ধার করে এনেছে শুধু ভয় দেখানোর জন্য। তাই ওই জিনিসটা নিয়ে তো আরো ভয় পাবা না, কেমন? ওকে নিয়ে সব ভয়টা মন থেকে ছেড়ে ফেলো। এখন চলো দেখি, তোমার সাথে আমার ভাইয়ের বিয়েটা তাড়াতাড়ি দিয়ে তোমাকে আমার ভাবি বানিয়ে ফেলি। কি বলছো আপু? তোমার ভাই ধার করে আনা বন্দুকের ভয় দেখিয়ে সবাইকে ভাগিয়ে দিল? আমি তো ভেবেছিলাম এটা ওনার হবে হয়তো। মৈত্রীর বিস্ময়কর কণ্ঠের বিপরীতে ত্রিধা হেসে হেসে শুধায়, তো কি ভেবেছো আমার ভাই বুঝি বন্দুক নিয়ে ঘোরে? আরে বুদ্ধু, ও বন্দুকটাই ঠিক মতো চালাতে জানেন না, শুধু ভয় দেখাতেই নিয়ে এসেছিল যদি কোনো ঝামেলা হয় আর কি। তবে বন্দুকটা ধার করে আনা হলেও কিন্তু ওটা রিয়েল ছিল, তাই ভয় পাবারই কথা। এসব কথা না বাড়িয়ে চলো দেখি। দুপুর 3:45 অনাকাঙ্ক্ষিতভাবে ফায়া জানান তূর্ণের সহিত মেহরিন প্রত্যাশার বিবাহ সম্পন্ন হয়। এক অপ্রত্যাশিত ঘটনার রেশ ধরে অপ্রত্যাশিতভাবে দুজনের জীবনের সুতো এক হয়ে যায়। মানুষ দুটো সম্পূর্ণ ভিন্ন ধাঁচের, ভিন্ন তাদের জীবনাচার, ভিন্ন তাদের কর্ম, জীবনের লক্ষ্য উদ্দেশ্য। এই সম্পূর্ণ দুই মেরুর দুটো মানুষের জীবনের সুতো আজীবনের ন্যায় গাঢ় হয়ে শীতের সূচনা লগ্নের এক শুভক্ষণে ক্ষুধার নামে বাধা পড়ে বিবাহের পবিত্র বন্ধনে। হয়তো একদিন এভাবেই কোনো এক শুভক্ষণে অনাকাঙ্ক্ষিতভাবে মিল ঘটবে তাদের দুটো হৃদয়ের। তখন শুধু বিবাহের ডোরে নয়, তারা বাধা পড়বে অন্তরে অন্তরে।
বিবাহ সম্পন্ন হতেই তূর্ণ সেখান থেকে ব্যস্ত পায়ে বেরিয়ে আসে। আর সে এক মুহূর্ত দাঁড়াবে না, মানে দাঁড়াবে না। বিয়ে করতে এসেছিল, বিয়ে করেছে। মেয়েটাকে ওর আপে একটা শক্তপোক্ত নির্দিষ্ট পরিচয়ে নিজের কাছে এনে রাখতে চেয়েছিল, সে ব্যবস্থা এখন সে করে দিয়েছে। এখন আবার কিসের দাঁড়ানো? সে নিজের জিপের কাছে যাওয়ার সময়, মায়ের গাড়ি অতিক্রম করার সময় তোফরা বেগম তাকে ক্রুদ্ধ স্বরে ডেকে ওঠে। এই বিয়াদব ছেলে, যাচ্ছ কোথায়? এভাবে আটকে রেখেছো কেন আমাকে? গাড়ির দরজা খোলো, আমি ভেতরে যাব, দেখবো তুমি ওখানে কি করে এসেছো। দেখা দেখির কিছু নেই মা, বিয়ে করতে এসেছিলাম সেটাই করে এসেছি। আর আপির কাছে চাবি আছে, এসে দরজা খুলবে, আমি আসছি। আসছি মানে? কোথায় যাচ্ছ তুমি? বাড়িতে। বাড়িতে যাচ্ছিস মানে? এই তূর্ণ, একটা কথা কান খুলে শুনে রাখ, এখন তুই কোথাও যাবি না। বিয়ে করেছিস, বউ নিয়ে বাড়ির চৌকাঠে পা রাখবি, বুঝেছিস? একা একা ঢ্যাং ঢ্যাং করতে বাড়িতে পা রাখবি না। উফ মা, বিয়ে করতে বলেছ, বিয়ে করেছি, দ্যাটস এনাফ। এখন আমি একা একা ঢ্যাং ঢ্যাং করতে করতেই বাড়ি ফিরবো, বুঝেছ? আসছি মা। তুহুরা বেগম যেমন ভঙ্গিতে কথাগুলো বলেছিল, তূর্ণের তেমন ভঙ্গিতে কথাগুলো বলে পকেটে 2 হাত গুজে শেষ বাজাতে বাজাতে প্রস্থান করে সেখান থেকে। ভাবটা এমন যেন মামার বাড়ি বেড়াতে এসেছি, বিস্তর আদর আপ্যায়ন নিয়ে এখন বাসায় ফিরছে। তুহুরা বেগম ছেলের কীর্তি দেখে রাগে ফুঁসতে থাকে। বিড়বিড় করে বেয়াদব অসভ্য বজ্জাত ছেলে বলে কয়েকটা কটূক্তিমূলক সম্বোধনও করে ওকে। তূর্ণ বেরিয়ে আসার একটু সময় নিয়েই বেরোতে হয়েছে ত্রিধাকে। ভাইয়ের মতো সে তো আর অধৈর্যবান বান্দা নয় যে বন্দুকের নল দেখিয়ে সবাইকে ভয় দেখিয়ে কাজ হাসিল করবে। মেয়েটা যে পরিস্থিতিই হোক না কেন, প্রত্যাশার বর্তমান অভিভাবক অর্থাৎ তার চাচা চাচিদের সাথে অল্প হলেও একটু আলাপ করা প্রয়োজন। সে অল্প জরুরি আলাপটুকু শেষ করে আসতে একটু সময় লাগে। এমনিতেই সবাই ক্ষেপে আছে, মুখে প্রকাশ না করলেও সকলের মুখে সেটা প্রকাশ পাচ্ছে। ত্রিধা কোনো মতে তাদের থেকে বিদায় নিয়ে প্রত্যাশাকে নিয়ে চলে আসে। গাড়ির কাছে এসে দেখেন মা ড্রাইভারকে বকাবকি করছে, আর ড্রাইভার বেচারা মুখ কাচুমাচু করে বসে আছে। ত্রিধাকে দেখে তিনি বকাবকি থামান, সাথে সাথে হুঙ্কার ছাড়েন। এই বেয়াদব মেয়ে, দরজা খোলো। তোমার আদরের ভাই তো আমাকে এতক্ষণ আটকে রেখে বাড়িতে চলে গেল, এবার তুমি দরজাটা খুলে একটু কৃপা করো আমার উপর। ত্রিধা ব্যস্ত হয়ে গাড়ির লক খুলে দেয়, জিজ্ঞেস করে, তূর্ণ চলে গিয়েছে? চলে যাবে না তো কি বসে থাকবে? বেয়াদব ছেলে, আমার কথার দাম না দিয়েই চলে গেল। বিয়ে করেছিস, বউটাকে অন্তত সাথে নিয়ে যা, তা না একা একা নাচতে নাচতে চলে গেল। আচ্ছা মা, রাগ করো না, হঠাৎ করে বিয়ে করতে হলো সেজন্য এরকম করছে। তুমি তো জানো কিরকম। ওর কথা বাদ দাও তো, এবার ওর বউকে একটু মন প্রাণ ভরে দেখে আশীর্বাদ করো তো। বলতে বলতে ত্রিধা সরে যায় গাড়ির দরজার সামনে থেকে। সাথে সাথে তাহরা বেগমের দৃষ্টিগোচর হয় ভয়ে মুখ কাচুমাচু করে নিচের দিকে মুখ করে রাখা লাল বেনারসি পরিহিতা প্রত্যাশার দিকে। তিনি ধীর পায়ে গাড়ি থেকে নেমে প্রত্যাশার সন্নিকটে এসে দাঁড়ান। প্রত্যাশা তাতেই বোধ হয় ভয়ে আরো একটু গুটিয়ে যায়। তিনি প্রত্যাশার থুতনি ধরে মুখটা একটু উঁচু করে। প্রত্যাশার সুশ্রী মুখে প্রখর দৃষ্টিতে চোখ বুলিয়ে আনমনে আওড়ান, মাশাআল্লাহ। মায়ের মুখে মাশাআল্লাহ শুনে স্বস্তির শ্বাস ফেলে ত্রিধা। যাক, বাবা মায়ের পছন্দ হয়েছে প্রত্যাশাকে। তুহরা বেগম মৃদু স্বরে প্রত্যাশাকে জিজ্ঞেস করেন, নাম কি? যদিও তিনি নাম জানেন, প্রত্যাশা কাপা কাপা গলায় বলে, জি, মেহরিন প্রত্যাশা। বাহ, খুব সুন্দর নাম। তা আমি কে জানো তো? প্রত্যাশা মৃদু মাথা দুলায়। তিনি ফের জিজ্ঞেস করলো, মুখে বলো তো দেখি আমি কে? ত্রিধা আপুর মা। ত্রিধা আপুর মা বলছো কেন? আমি তোমার শাশুড়ি হই। শাশুড়ি? ওই যে বজ্জাতটা তোমাকে বিয়ে করলো, ওর মা, বুঝলে? প্রত্যাশা মৃদু মাথা নাড়ে। তুহরা বেগম বলেন, ঠিক আছে, এখন গাড়িতে ওঠো, অনেকটা পথ যেতে হবে। এই ত্রিধা, ওকে নিয়ে গাড়িতে ওঠা। শেষ কথাটুকু ত্রিধাকে বলে তিনি গাড়িতে উঠে বসেন। বিদায়ের ঘন্টা বেজে গেছে দেখে সে ছলছল নেত্রে পাশে দাঁড়িয়ে থাকা মৈত্রীর দিকে তাকায়। এই একটা মানুষে তাকে গাড়ি অবধি এগিয়ে দিতে এসেছে। কাউকে জড়িয়ে ধরে কাঁদার জন্য এই একটা মানুষই আছে। প্রত্যাশা কান্না আটকাতে না পেরে ঝাঁপিয়ে পড়ে মৈত্রীর বক্ষপটে।
ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে সেখানে। প্রত্যাশার কান্নার শব্দ পেতেই মৈত্রীর বুকটা হু হু করে ওঠে। তারও কোটর ভর্তি নোনা জল নিঃশব্দে গড়িয়ে পড়ে কুপুল পেয়ে। তবু বড় বোন হিসেবে প্রত্যাশাকে শুধাই সান্ত্বনার বাণী। কাঁদছিস কেন বোকা মেয়ে? কাঁদিস না, মনে কর তুই মুক্তি পেয়েছিস। চাচা চাচি মারা যাওয়ার পর তুই কি এখানে শান্তিতে ছিলি? ছিলিস না তো। এখান থেকে চলে যাচ্ছিস, তোর ভালোই হয়েছে। এবার তোর মুক্তি মিলবে। তুই আগের মতন খোলা আকাশে পাখির নয় ডানা জাপটে উঠবি। তোকে আর কেউ বেঁধে রাখবে না। তোর তো খুশি হওয়া উচিত। তাহলে এভাবে কাঁদছিস কেন বোকা মেয়ে? তোমাকে ছেড়ে চলে যেতে পারছি না মৈত্রী বাবু। মা বাবার পর তুমিই তো ছিলে আমার একমাত্র আপনজন। এখন দেখো তোমাকেও ছেড়ে চলে যেতে হচ্ছে। কাঁদতে কাঁদতে কোনো রকমে কথাগুলো বলে প্রত্যাশা। মৈত্রী বুক থেকে প্রত্যাশার মাথা তুলে চোখের পানি মুছিয়ে দিতে দিতে বলে, এই জন্য কেউ কাঁদে নাকি পাগলি? আমি থাকবো না তো কি হয়েছে? তুই আর আপনজন পাবি। দেখ, ত্রিদা আপু আছে। ত্রিদা আপু তো তোর আরো একটা বোন। তোর শ্বশুর শাশুড়ি আছে, তারা তোর মা বাবা। তাই না? দেখিস তুই সেখানে গেলে আরো নতুন মা বাবা পাবি। আর তোর সব থেকে কাছের মানুষ তোর স্বামী তো আছে নাকি? মা বাবার পর সেই মানুষটাই যে তোর সবচেয়ে আপন। তুই সেই মানুষটাকে পাবি। তোর কি আপনজনের অভাব আছে নাকি? দেখিস সেখানে গিয়ে তোর আপনজনের ঝুড়ি কানায় কানায় পূর্ণ হবে। ত্রিধা দু চোখ ভরে দেখে দু বোনের মেলবন্ধন। তার চোখের কোটরেও এসে জল জমা হয়। সেগুলো সে বৃদ্ধা আঙুলের সাহায্যে সন্তর্পণে মুছে নেয়। সাথে সাথে হয়তো বুকটা কেঁপে ওঠে আরো একটা মানুষের। তার অজান্তেই দুফুটা জল এসে জমা হয় অক্ষি কোটরে। ত্রিধার মতো জলটুকু সেও সবার অজান্তেই মুছে নেয় সন্তর্পণে। বড় ভাইয়া, তুমি বিয়ে করেছো? বাড়িতে ঢুকতে না ঢুকতেই প্রশ্নটির সম্মুখীন হয় তূর্ণ। প্রশ্নটি করেছে ওর চাচাতো বোন শক্তি। শক্তির মুখ ভঙ্গিমা বেজায় সিরিয়াস, কণ্ঠে ক্রোধ মেশানো। তবে সেসবের কিছুই বোধহয় খেয়াল করে না তূর্ণ। সে প্রত্যুত্তরে ছুটতে করে হ্যাঁ বলে। শক্তির পাশ কাটিয়ে চলে যেতে নেয়। নিজের ঘরের উদ্দেশ্যে পা বাড়ায়, তবে মাঝখান থেকে বাদ সাধে তার ছোট চাচি রিনা বেগম। তিনি ব্যস্ত কণ্ঠে জিজ্ঞেস করেন, এই তূর্ণ, যাচ্ছিস কোথায়? বিয়ে করে একা ফিরলি কেন? বৌমা কোথায়? হ্যাঁ ভাইয়া, তোমার বউ কোথায়? পরপর করা ছোট ভাই পূর্ণ ও ছোট চাচার প্রশ্নের উত্তরে মা আর আপার সাথে আসছে বলে উপরে উঠে যায়। তার প্রচন্ড মাথা ধরেছে। সারাদিন আজ দৌড় ঝাঁপ আর চিন্তার উপর দিয়ে গিয়েছে। আজ সকাল থেকে ঝামেলা যেন পিছু ছাড়ছেই না ওর। তূর্ণকে পড়াশোনার সূত্রে ঢাকাতে থাকতে হয়। প্রথম ঝামেলাটা বেঁধেছে ও যেখানে থাকে সেখানে। ওদিকে ঝামেলা মিটতে না মিটতেই আপা জরুরি ফোন করে যত দ্রুত সম্ভব বাড়িতে পৌঁছাতে বলেছেন। কারণ হিসেবে শুধু বলেছেন, অনেক বড় বিপদ হয়ে গেছে, তুই তাড়াতাড়ি ফিরে আয়। তারপর সে আর কিছু না বলেই ফোন কেটেছেন। আপা সিরিয়াস কিছু না হলে এভাবে জরুরি তলব করে না। তাই সে তখনই ঢাকা থেকে রওনা দিয়েছে এখানে। কে জানতো এভাবে বিয়ে পড়ানোর জন্য জরুরি তলব করা হয়েছে তাকে। বিয়ের কথা শুনতে তার মাথায় দপ করে আগুন জ্বলেছিল, আর সেই আগুনের লেলিহান শিখার দাবানলের ন্যায় মস্তিষ্কে ছড়িয়ে গেছে যখন সে অবগত হয় তার বিয়ে হচ্ছে 14 বছরের বয়সী এক কিশোরীর সাথে। সেই যে মস্তিষ্কে আগুন লেগেছিল এখনো মাথা দপদপ করছে। গায়ে জড়ানো কালো শার্টের বোতামগুলো ক্ষিপ্র গতিতে খুলে শার্ট ছুঁড়ে ফেলে খাটের উপর। পরনের কালো টি শার্ট খুলে খাটে ছুঁড়ে ফেলে। এরপর আলমারি থেকে একটা টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে ঢুকে। এখন একটা লম্বা শাওয়ার নেবে সে। হাইওয়ের মসৃণ পথ ধরে এগোচ্ছে সাদা রঙের গাড়িটা। গাড়ির ভেতরে 3টে মানবী আর ড্রাইভার। এখন গন্তব্য তাদের আনান ভিলা। গাড়িটা এগোচ্ছে স্বাভাবিক গতিতেই। তবে প্রত্যাশার কাছে মনে হচ্ছে গাড়িটা আর একটু দ্রুত ছুটলে বোধ করি ভালো হতো। তাহলে তাড়াতাড়ি তাদের গন্তব্যে পৌঁছাতে পারত। এর অবশ্য কারণও রয়েছে। প্রত্যাশার এই মুহূর্তে প্রচুর খিদে পেয়েছে। খিদেতে পেট চৌচৌ করছে। খিদের তাড়নায় পেটে ব্যথা শুরু হয়েছে ইতিমধ্যে। সেই কাল রাতে 2 ভাত মুখে দিয়েছিল। এর মধ্যেও আর কিছুই খাওয়া হয়নি। পুরো একটা দিন সে প্রায় না খাওয়া। সকালের দিকে খেতে বসেছিল, তবে গলা দিয়ে আর ভাত নামেনি। নামবেই বা কি করে? তখন মনে যে তার কাল বৈশাখীর তাণ্ডব চলছিল। এদিকে প্রচন্ড খিদে পেলে আবার তার ঘুম পায়। তবে এখন সে ঘুমাতেও পারছে না। 2 দিক থেকেই অথই জলে পড়েছে সে। এখন ভালোই তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছাতে পারলেই হয়। প্রায় 2 ঘন্টার যাত্রা শেষে ত্রিধাতের গাড়িটা এসে পৌঁছায় আনন্দ ভিলাতে।
গেটের কাছে গাড়ি থামাতেই দারোয়ান ত্রস্ত ব্যস্ত ভঙ্গিতে এসে দুহাতে টেনে খুলে দেয় বড়সড় লোহার গেটটা। প্রত্যাশা ছোট ছোট নজরে সবই দেখে, তবে গাড়ি থেকে নেমে সামনে নজর বুলাতেই বড়সড় একটা হুচট খায় প্রত্যাশা। এত বড় বাড়ি, এত আলোকসজ্জা, এখন দিন কি রাত বোঝার উপায় নেই। চারিদিকে আলো ঝলমল করছে। বিশাল এরিয়া নিয়ে ঠিক মাঝখানে অবস্থিত সাদা রঙের ডুপ্লেক্স বাংলো বাড়িটি। বাড়ির চারিদিকে উঁচু দেয়াল তোলা, সামনের বিস্তৃত ফ্রন্ট ইয়ার্ড, মাঠের উপরে ঘাসগুলো সাইজ করে ছোট ছোট করে কাটা, তার মাঝে মাঝে বিভিন্ন রকমের ফুলের টব। বড় গাছগুলো মাটির সাথে পোতা এবং সেই গাছগুলোর গোড়া পাকা করা। প্রত্যাশার ধারণা মাঝে মাঝে যদি গাছগুলো না থাকতো তবে এটা ফুটবল বা ক্রিকেট খেলার জন্য একটা সুন্দর মাঠ হতো। প্রত্যাশা মহাবিশ্বের ন্যায় সবকিছু দেখতে দেখতে ত্রিধা আর তহুরা বেগমের সহিত প্রথমবারের মতো পা রাখে আনন্দ ভিলাতে। ভেতরে পা রাখতে প্রত্যাশা আরেক দফা হুচট খায়। বাইরে থেকে ভেতরটা দ্বিগুণ সুন্দর। চারিদিকে ঝলমল আলোয় দেয়ালের সাদা রঙগুলো আরো সাদা ঠিকছে। পায়ের নিচের জমিটাও সাদা। মাথার উপর ঝুলছে বড়সড় এক সফেদ ঝাড়বাতি। মৃদু মন্দা বাতাসে জানালায় যে পাতলা পর্দাগুলো উঠছে সেগুলো সফেদ। প্রত্যাশার মনে হলো এজন্য এক শুভ্র নীড়ে পা ফেলেছে সে। আচ্ছা, এই শুভ্র নীড়ে তার জীবনটাও কি শুভ্র হবে, নাকি এখন জীবনটা যেমন কৃষ্ণকায় হামেশাই তেমনই থাকবে? প্রত্যাশাকে যখন একটা ঘরে আনা হয় তখন ঘড়ির কাঁটায় 10টা বাজে। এতক্ষণে সবার সাথে আলাপ হতে হতে এত দেরি লাগলো। সবাই বলতে শুধু তন্নের ছোট চাচি রিনা বেগম আর তন্নের ছোট ভাই পূর্ণের সাথে পরিচিত হয়েছে। এ বাড়িতে আরো 5 জন সদস্য থাকেন, তবে তাদের সাথে পরিচয় হয়নি প্রত্যাশার। তন্নের বাবা, তন্নের ছোট কাকা, তন্নের 2 জন চাচাতো ভাই বোন আর তন্নের দাদি। চাচাতো বোন ব্যতীত তারা এখন কেউই বাড়িতে উপস্থিত নেই। তবে চাচাতো বোন সুপ্তি নাকি ঘুমিয়ে পড়েছে, তাই তার সাথে পরিচিত হয়নি। তবে প্রত্যাশার এখন এসব নিয়ে মাথা ব্যথা নেই। তার আকাশ বাতাস কাঁপিয়ে খিদে পেয়েছে, পেটে খিল ধরে গিয়েছে। সে কাউচের উপর হাঁটু ভাঁজ করে পেট চেপে বসে আছে। খাট করে দরজা খোলার আওয়াজে মাথা তুলে তাকায় প্রত্যাশা। ত্রিধা এসেছে। ত্রিধার হাতে খাবারের থালা দেখে চোখ জলজল করে ওঠে প্রত্যাশার। এতক্ষণে চেপে রাখা খিদে বুলেট ট্রেনের গতিতে বৃদ্ধি পায়। প্রত্যাশা অমন করে বসে থাকতে দেখে ত্রিধা ব্রু কুঁচকে জিজ্ঞেস করে, ওভাবে বসে আছো কেন প্রত্যাশা? ত্রিধা কথাটা জিজ্ঞেস করতেই প্রত্যাশার চটপট পা নামিয়ে বসে। মেয়েকে হেসে বসে বলে, এমনি। ত্রিধার এক হাতে খাবারের থালা, অন্য হাতে একটা শাড়ি। সে খাবারের প্লেটটা টেবিলে রেখে শাড়িটা নিয়ে প্রত্যাশার পাশে বসে বলে, ওয়াশরুম থেকে গোসল করে এসো প্রত্যাশা, এই শাড়িটা পাল্টে ফেলো। আমি তো শাড়ি পরতে পারি না আপু। আরে বোকা মেয়ে, তুমি শুধু গোসলটা সেরে এসো, শাড়ি পরাবো তো আমি। যাও তো, চটপট গোসল সেরে এসো। গোসল করে খাবার খেয়ে তারপর শুয়ে পড়ো, কেমন? কথাগুলো বলে ত্রিধা খেয়াল করে মেয়েটা কেমন হাঁসফাঁস করছে, কিছু বলার জন্য উসখুস করছে। সে ভাবে বোধহয় মেয়েটা শাড়ি পরে থাকতে পারবে না, তাই এরকম করছে। ত্রিধা নিজ থেকেই বলে, আজ একটু শাড়ি পরে মানিয়ে নাও প্রত্যাশা, তোমার তো জামা কাপড় কিছুই আনা হয়নি। আমাদের জামা কাপড় তোমার গায়েও খাটবেও না। সুপ্তির জামা একবার ট্রাই করা যেতে পারতো, কিন্তু সে ঘরে দরজা আটকে নাক ডেকে ঘুমাচ্ছে। তাছাড়া ওর জামা তোমার গায়ে হবে বলেও মনে হয় না। তাই আজকের দিনটা তোমাকে এই শাড়ি পরে থাকতে হবে, পারবে না? প্রত্যাশা মাথা নেড়ে হ্যাঁ বোঝাতেই ত্রিধা তাকে তড়িঘড়ি করে গোসলটা সেরে আসতে বলে। তবে প্রত্যাশার মন মস্তিষ্ক এখন গোসলে বা শাড়ি পরায়নি। তার মন মস্তিষ্ক ধ্যান জ্ঞান সব ওই টেবিলের উপর রাখা খাবার প্লেটের উপর। প্রত্যাশাকে ওভাবে বসে থাকতে দেখে ত্রিধা কি বোঝার চেষ্টা করে মেয়েটার কি হয়েছে। ক্ষণকালের ব্যবধানে সে বুঝে ফেলে প্রত্যাশার অমন করে বসে থাকার কারণ। মনে মনে নিজের উপর রাগও বর্তায়। বাচ্চা মেয়েটা সে কখন থেকে না খেয়ে আছে, আর সে কিনা গোসল নিয়ে পড়ে আছে। প্রত্যাশা, এক কাজ করো, গোসল পরে করো, আগে বরং হাত মুখ ধুয়ে খাবারটা খেয়ে নাও, কেমন? খাবার খাওয়ার কথা শুনে চোখ দুটো জলজল করে উঠে প্রত্যাশার। সে তো এতক্ষণে মনে মনে এটাই চাচ্ছিল। সে চটপট ভঙ্গিতে আচ্ছা বলে হাত মুখ ধুতে চলে যায়। প্রত্যাশার কাণ্ড দেখে ত্রিধা মৃদু হাসে। ইস, মেয়েটাকে কতক্ষণ না খাইয়ে রাখলো সে। অল্প সময়ের ব্যবধানে প্রত্যাশা হাত মুখ ধুয়ে এসে কাউচের ওপর আসন কেটে বসে। খাবার নিয়ে গোগ্রাসে গিলতে থাকে। খাওয়ার এক পর্যায়ে গলায় খাবার বেঁধে খুসখুস করে কেসে ওঠে।
ত্রিধা পেটে মৃদু চাপড় মেরে পানি খাইয়ে দিলে আবার খাওয়া শুরু করে। প্রত্যাশার এমন করে খাওয়া দেখে ত্রিধার খারাপ লাগাটা আরো বেড়ে যায়। সে অপরাধী কণ্ঠে বলে, সরি সোনা, তোমার যে এত খিদে পেয়েছে বুঝতেই পারিনি। সরি বলছো কেন আপু? আমি তো বলিনি, বুঝবে কি করে? খাবার চিবোতে চিবোতে উত্তর দেয় প্রত্যাশা। এখন তার খাবার গতি কমেছে। আমি কিন্তু রাগ করেছি প্রত্যাশা, তোমার খিদে পেয়েছে আর একবারও আমাকে বলবেন না? কেমন যেন লাগছিল বলতে। কেমন যেন লাগবে কেন? আমি কি পর কেউ নাকি? তোমার যখন যা লাগবে আমার কাছে এসে বলবে, না হলে মা কাকিমার কাছে। এভাবে প্রয়োজনের সময় লজ্জা পেয়ে বসে থাকবে না, কেমন? প্রত্যাশা হ্যাঁ সূচক মাথা নাড়ে। প্রত্যাশার খাওয়া শেষ হলে প্লেট নিয়ে নিচে রাখতে যায় ত্রিধা। এর মধ্যে প্রত্যাশাকে গোসল সেরে নিতে বলে। সে এসে শাড়ি পরিয়ে দেবে। তার কথা মতো প্রত্যাশা শুধু ব্লাউজে আর পেটিকোটে নিয়ে ওয়াশরুমে ঢুকে। কিছু সময়ের ব্যবধানে গোসল সেরে বেরিয়ে আসে প্রত্যাশা। এখনো ত্রিধা আসেনি। দরজা সেভাবেই আটকানো। সে আয়নার সামনে মাথায় তোয়ালেটা আর একটু ভালো করে বেঁধে নেয়। পরনে তার ফিরোজা রঙের ব্লাউজ আর পেটিকোট। ব্লাউজটা বেশ ঢোলা ঢোলা হয়েছে তার গায়ে। ত্রিধা আসছে না দেখে সে নিজের শাড়িটা মেলে পরার ট্রাই করে, তবে তাতেও সে ব্যর্থ হয়। এবার শাড়িটা গায়ে মেলে দেখে কেমন লাগছে। শিফনের শাড়িটা লাল আর ফিরোজা রঙের সংমিশ্রণে। প্রত্যাশা গায়ে শাড়িটা ধরে আয়নার সামনে ঘুরে ঘুরে দেখতে থাকে। তখনই খট করে দরজা খোলার আওয়াজ হয়। ত্রিধা এসেছে ভেবে প্রত্যাশা পিছু না তাকিয়ে বলে, এত দেরি করলে কেন আপু? দেখো না, আমি শাড়ি পরার চেষ্টা করছিলাম কিন্তু পারছি না। তুমি সুন্দর করে পরিয়ে দাও তো, সাথে সাথে শিখিয়ে দিও। পরে কিভাবে জানো আমার মা কিছু। মাঝ পথেই থেমে যায় প্রত্যাশার কথা। রয়ে যায় বাক্যটি অসম্পূর্ণই, কারণ তখনই প্রত্যাশার কানে ভেসে আসে এক গমগমে ভরাট কণ্ঠস্বর। হেই, হোয়াট দ্য হেল অফ ইউ? তুমি আমার ঘরে কি করছো? আর এভাবে শাড়ি খুলে দাঁড়িয়ে আছো কেন? আচমকা পুরুষালী কণ্ঠের ধমক শুনে কেঁপে ওঠে চতুর্দশী হৃদয়। ঘটনার আকস্মিকতায় ভরকে যায়। ড্রেসিং টেবিলের আয়নায় পুরুষালী অবয়বটির দৃষ্টিগোচর হতে খেই হারায় সে। হাতে থাকা শাড়িটা আপনা আপনি আলগা হয়ে নিচে মেঝেতে পড়ে যায়। এর মধ্যেই ভেসে আসে দ্বিতীয় ধমকটি। এই মেয়ে, নির্লজ্জের মতো এভাবে শাড়ি খুলে দাঁড়িয়ে আছো কেন? শাড়ি পরো। কথাটি কানে পৌঁছাতে লজ্জায় নত হয়ে যায় প্রত্যাশা। সত্যি সে নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছে। হায় আল্লাহ, এভাবে একটা ছেলের সামনেও দাঁড়িয়ে আছে। চরম বিস্ময়কর কথাগুলো মনের মধ্যে আবিষ্কৃত হতে সে বিদ্যুৎ ব্যাগে মেঝে থেকে সরে উঠে গায়ে চাদরের ন্যায় আষ্ঠে পৃষ্ঠে পেঁচিয়ে মাথা নত করে। প্রচণ্ড লজ্জা আর অস্বস্তিতে গা ঠুয়ে সেখানেই মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। পেছনে ঘুরে একবারও মানুষটাকে দেখার সাধ্যই হয় না। এমনকি সে যে একবার আয়নার তার লম্বাতে দেহের প্রতিবিম্ব দেখেছিল, আর আয়নার দিকেই তাকায়নি সে। বুটের খটখট শব্দ তার দিকে এগিয়ে আসছে ক্রমাগত, এবং এক সময় তার পিছে সেই শব্দ থামে। তার মানে মানুষটি তার পিছে দাঁড়িয়ে। এই মেয়ে, এদিকে ঘুরো। তরুণের আদেশ কর্ণে পৌঁছালেও মেয়েটা ঘুরে দাঁড়ানোর সাহস হয় না। সেই বন্দুক কাণ্ডের পর থেকেই যে বিস্তর ভয় জন্মেছে মনে এই মানুষটাকে নিয়ে। প্রত্যাশাকে না ঘুরতে দেখে অধৈর্য হয় তূর্ণ। সে গোসলের পরপরই গায়ে টি শার্ট জড়ে গিয়েছিল এলাকার ক্লাবে। সেখানে অল্প স্বল্প আড্ডা দিতে গিয়েছিল সে, তবে সেখানেও ঝামেলা পাকিয়ে এসেছে সে। অন্য এলাকার ছেলেপুলে এসে নাকি মেয়েদের উত্ত্যক্ত করেছে কিছুদিন ধরে। ক্যারাম খেলতে খেলতে এসব কথা কানে আসছে তূর্ণের। যদিও ভেবেছিল ঠান্ডা মাথায় পরে ব্যাপারটা মিটমাট করে নেবে, তবে এহেন ঘটনা আসার সময় তার চোখের সামনেই ঘটেছে। ব্যাস, অধৈর্যবান তূর্ণ আর পরে ধৈর্যের সহিত মিটমাট করার আশা সেখানে ত্যাগ করে ছেলেগুলোকে ইচ্ছা মতো পিটে এসেছে সে। মেজাজ তো সেখানে বিগড়েছে, এখন আবার ঘরে এসে মেয়ের কীর্তিকলাপ দেখে বিগড়ানো মেজাজ আরও একটু বিগড়েছে। উফ, আর শান্তি নেই কোনো জায়গায়। তূর্ণ তিক্ত বিরক্ত হয়ে এবার বেশ জোরেই ধমকে ওঠে মেয়েটাকে। এই মেয়ে, কথা কানে যায় না? এদিকে ফিরতে বললাম না তোমাকে? এদিকে ঘোরো, কুইক। এবার ধমকে কাজ হয়। মেয়েটা কচ্ছপের ন্যায় ধীর গতিতে ঘুরে তূর্ণের দিকে। দৃষ্টি তার মেঝেতে নিবদ্ধ। তূর্ণের ধমকে এক অজানা ভয়ে তার অন্তরাত্মা কেঁপে উঠেছে। তূর্ণের দৃষ্টি খুবই তীক্ষ্ণ শানিত, যেন ঈগলের চোখ তার। তার সেই ঈগল চক্ষুর আড়াল হয় না টুপটুপ করে শুভ্র মেঝেতে পড়তে থাকা
তরল বিন্দুগুলো। মেয়েটা মাথা একদমই নত করে রেখেছে, যার দরুন বিন্দুগুলো অক্ষে কোটর ভাত করে সোজা মেঝেতে এসে পড়ছে। মেয়েটা কাঁদছে দেখে আরেকচোট বিরক্ত হয় তূর্ণ। বিরক্ত কণ্ঠে শুধায়, Hey stupid girl, why are you crying? Stop your crying right now. I say stop. ধমকের সুরে এটুকু বলে থামে তূর্ণ। তবে এতে মেয়েটা কান্না থামার বদলে যেন ক্ষিপ্র গতিতে বেড়ে যায় এবং না চাইতেও সে শব্দ করে ফুঁপে কেঁদে ওঠে। সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা মাথা নিচু করে ফুঁপে ফুঁপে কান্নার হেতু বুঝতে পারে না তূর্ণ। তবে এটুকু ঠিকই বুঝতে পারে যে তার বিগড়ানো মেজাজ ক্রমাগত বিগড়াচ্ছে এবং সেটা খুবই খারাপভাবে বিগড়াচ্ছে। সে নিজের রাগটুকুকে কন্ট্রোল করার জন্য ওহ গড বলে মাথা হালকা নিচু করে, ফুসফুস করে কয়েকটা নিঃশ্বাস ফেলে। সামনাসামনি দাঁড়িয়ে থাকা দুটি মানুষ, একজন কান্না আটকানোর প্রচেষ্টায় লিপ্ত তো আরেকজন ক্রোধ প্রশমিত করার কাজে লিপ্ত। তবে কেউই বোধ হয় তাদের কর্মে সফল হয় না। ফলস্বরূপ তূর্ণ 2 কদম প্রত্যক্ষার দিকে এগিয়ে তাদের মধ্যকার দূরত্ব 80 ভাগ ঘুচিয়ে নেয় এবং ক্ষিপ্র গতিতে তার 2 বাহু শক্ত করে চেপে ঝাঁকিয়ে বলে, এই মেয়ে, সমস্যা কি তোমার? তখন থেকে এভাবে ফ্যাচ ফ্যাচ করে কাঁদছো কেন? তোমাকে কান্না বন্ধ করতে বললাম না? কান্না বন্ধ করো বলছি। তোমার কান্না দেখে আমার রাগ উঠছে, বুঝতে পেরেছো? আর তূর্ণের রাগ মানে কিন্তু ভয়ঙ্কর কিছু, মাথায় ঢুকিয়ে নাও। তাই লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এক্ষুনি কান্না থামাও। এবার অক্ষি কুটোর পরিপূর্ণ পানিতে তূর্ণের দিকে আঁখি তুলে তাকায় প্রত্যাশা। কোনো মতে টেনে টুনে ফুপে ফুপে বলে, কান্না থামছে না তো তো আমি কি করব? আপনি বকছেন কেন? ওদের ফারাক্কার বাঁধ ভেঙে গিয়েছে মনে হয়। প্রত্যাশার কথা শুনে কণ্ঠে কিছুটা বিস্ময় নিয়ে জিজ্ঞেস করে, আমি তোমাকে বকলাম কখন যে এভাবে কাঁদছো? আর এই ফারাক্কার বাঁধ আবার কি? এখন বকলেন? আর ফারাক্কার বাঁধ আপনি চেনেন না? ওটা তো ভার। উফ, এই মেয়ে তুমি চুপ করবে? ফাইজলামি করছো আমার সাথে? তূর্ণের প্রশ্নে প্রত্যাশা না সূচক মাথা নাড়ে। তূর্ণ আবার বলে উঠে, এই যে শোনো, কান্নার ফারাক্কার বাঁধ ভাঙুক আর যা ভাঙুক, কান্না থামাও তুমি এক্ষুনি। আর এসব ঢং সার্কাসে গিয়ে করবে, তূর্ণের সামনে এসব ঢং করতে আসবে না। গট ইট? আর তোমাকে এই ঘরে ঢুকিয়েছে কে? তুমি এই ঘরে কি করছো? আমি ঠুকিয়েছি ওকে এই ঘরে। আর এসব কি ধরনের আচরণ তূর্ণ? হাত ছাড় ওর। এভাবে ধরেছিস কেন ওকে? মেয়েটা ব্যথা পাচ্ছে, সে খেয়াল আছে? হাত ছাড় বলছি। প্রচন্ড আক্রোশে তূর্ণকে ধমকে উঠে ত্রিধা। তূর্ণ প্রত্যাশাকে ছেড়ে দেয়, প্রায় এক প্রকার চেঁচিয়ে ওঠে, ও আমার ঘরে কি করছে আপি? ওকে আমার ঘরে ঢোকাতে গেলে কেন? হোয়াটস রং উইথ ইউ? এতক্ষণে প্রত্যাশাকে আগলে নিয়ে বুকের মাঝে আবদ্ধ করেছে ত্রিধা। মাথায় হাত বুলিয়ে দিচ্ছে স্নেহের হাত। ভাইয়ের উপর এই মুহূর্তে প্রচন্ড রাগ উঠলেও রাগটুকু সামনে নিচ্ছে সন্তর্পণে। এখন রাগ দেখিয়ে কোনো কিছু হাসিল করার চিন্তা বোকামি ছাড়া আর কিছুই হবে না। সবকিছু সামলাতে হবে ঠান্ডা মাথায়। সে তূর্ণের কথার জবাব না দিয়ে প্রথমে প্রত্যাশাকে সামলাতে থাকে। মেয়েটা ভয় পেয়েছে। সে প্রত্যাশার চোখের পানি মুছিয়ে এটা সেটা বলে কাঁদতে নিষেধ করে। মেয়েটা একটু ধাতস্থ হলে তাকে কাউচে বসিয়ে তূর্ণের সন্নিকটে গিয়ে বলে, তোদের দুজনকে এক ঘরেই থাকতে হবে। কি এক ঘরে থাকতে হবে মানেটা কি? ত্রিধার বাক্য কর্ণকুহরে পৌঁছাতে চরম বিস্ময় নিয়ে প্রায় চিল্লিয়ে ওঠে তূর্ণ। অন্যদিকে চরম বিস্মিত প্রত্যাশাও। সে হতবাক বিমূঢ় চাহনিতে তাকিয়ে ত্রিধার পানে। ত্রিধা আপু এ কি বলছে? তাকে কিনা এই মেজাজি পচা লোকের সাথে রাতে এক ঘরে থাকতে হবে? এটুকু সময় এসেই তার যা নিয়ে টানাটানি পড়ে গেছিল, আর সারা রাত একসাথে থাকলে সে কি আদৌ বেঁচে থাকবে? হ্যাঁ, একটু শান্ত হ। আমার কথাটুকু আগে শোন। তোর বিয়ের খবর পেয়ে দাদু দরগা থেকে রওনা দিয়েছেন। বাবাও বিজনেস ট্রিপ ফেলে কালকের মধ্যেই বাড়ি ফিরেছেন। হুট করে এমন সিদ্ধান্তে মা আর আমার উপর চরমভাবে ক্ষেপে গেছেন সবাই। বাবা রেগে বোম হয়ে আছেন। দাদু তো তার থেকে বেশি একেবারে পারমাণবিক বোমা হয়ে আছেন। আর সকাল সকাল দাদু এসে যদি দেখে তোরা স্বামী স্ত্রী দুজন আলাদা ঘরে থেকেছিস, তাহলে পারমাণবিক বোমা ব্লাস্ট হতে আর বেশি সময় লাগবে না। তখন তাকে বোঝানো আরও মুশকিল হবে। তিনি ইতিমধ্যে ফোনে হুমকি ছুঁড়েছেন, মেয়ে যদি তার পছন্দ না হয় আর তোদের মধ্যে যদি কোনো সম্পর্ক না হয়, তাহলে ডিভোর্স করিয়ে দিতে তিনি পিছপা হবেন না।
তুই বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি? তাই বলে ওকে আমার ঘরে রাখতে হবে? ইম্পসিবল। তুমি ওকে নিয়ে যাও দাদু, আসার আগে এ ঘরে পাঠিয়ে দিও। দাদু রওনা দিয়েছেন কখন সেটা তিনি খোলাসা করে বলছেন না। তোদের বিয়ের খবর আমরা ওনাকে দেইনি, মনে হয় বাবা দিয়েছেন। বাবা কখন দিয়েছে সেটাও জানি না, বাবার ফোন বন্ধ। দাদুকেও এখন ফোন করে কিছু জিজ্ঞেস করা যাবে না, তাই তার আসার এক্সাক্ট টাইমটাও বুঝতে পারছি না। উনি যে কোনো সময় হুট করে এসে পড়বেন, সেই জন্যই তোর পরিকল্পনা ফ্লপ, বুঝলি? আমিও চাই না এক্ষুনি তোরা এক ঘরেই থাকিস, কিন্তু এছাড়া আর কোনো উপায়ও নেই। তাছাড়া মাকেও এই বিয়েতে রাজি করাতে আমার কম কাঠখড় পোড়াতে হয়নি। তুই নিশ্চয়ই জানিস যে মা কোন কারণে বিয়েতে রাজি হয়েছে, তাই এক্ষুনি তাকে এত খাটানো ঠিক হবে না, নয়তো পরিস্থিতি সামাল দিতে পারবো না আমি। মা তোদেরকে এক ঘরেই থাকার নির্দেশ দিয়েছে, তাই তুই যে কটা দিন বাড়িতে আছিস তোদের একসাথেই থাকতে হবে। ত্রিধার কথা শেষ হতেই তূর্ণা ফুস করে নিঃশ্বাস ফেলে, বিড়বিড় করে আওড়ায়, ও আল্লাহ, এ কি ঝামেলায় ফেসে গেলাম আমি, প্লিজ সেভ মি। ভিতর সন্ত্রস্ত পায়ে ঘরের মধ্যে ক্রমাগত পায়চারি করে চলেছে প্রত্যাশা। চোখে তার ঘুম নেই, এতক্ষণে ঘুমের জন্য চোখ মেলে রাখা তার জন্য দায় হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু তূর্ণ নামক এক লোকের ভয়ে তার ঘুম যেন এক লহমায় পালিয়েছে। অথচ তাকে ভয় দেখে লোকটা কত নিশ্চিন্তে ঘুমাচ্ছে। ড্রিম লাইটের হালকা নীলাভ আলোয় প্রত্যাশা তাকায় একবার খাটে পাতলা ব্ল্যাঙ্কেট জড়িয়ে উপর হয়ে শুয়ে থাকা মানবটির দিকে। এই মানবটার ভয় তো রাত দুপুরে তার চোখের পাতা হতে ঘুম ছুটেছে। এ ঘরে একসাথে থাকা নিয়ে কি চুটপাট দেখালো লোকটা। ত্রিধার আপুর সাথে কথা কাটাকাটি তার চরম পর্যায়ে পৌঁছেছিল। শেষ পর্যন্ত ত্রিধা তাকে বোঝাতে সক্ষম হয়েছিল, তবে ত্রিধা ঘরের বাইরে পা রাখতেই তার মুখের উপর খট করে দরজা বন্ধ করে দেয় তূর্ণ। সাথে চড়া গলায় প্রত্যাশাকেও হুমকিও ছাড়ে। তেজালু গলার হুমকি ছুড়েই ঘরের আলো নিভিয়ে ধপ করে খাটে শুয়ে পড়ে। তবে তূর্ণের হুমকিতে ভয়ের হৃৎপিণ্ডটা ছলাৎ করে ওঠে প্রত্যাশার। তার মতো বাচ্চা একটা মেয়েকে এভাবে কেউ হুমকি দেয়? তখন থেকেই ভয় গুটিয়ে আছে প্রত্যাশা। ভয়ে ভয়ে কাউচে গিয়ে শুয়েছিল কোনো মতে, তবে ঘুম আর তার চোখে ধরা দেয়নি। নিষ্ঠুর লোকটা একটা বালিশও দেয়নি তাকে। মাথায় বালিশ ছাড়া সে শুতেও পারছিল না ঠিক মতো, তাই উঠে পায়চারি করা শুরু করেছে আর ভাবছে কিভাবে একটা বালিশ আনা যায় তূর্ণের খাটের উপর থেকে। সেজন্য সে ক্ষণে ক্ষণে নজর বোলাচ্ছে খাটের উপর, তবে সেখানে গিয়ে একটা বালিশ আনার সাধ্যই তার হচ্ছে না। পাছে যদি লোকটা জেগে যায় আর তার ধারে পাশে যাওয়ার অপরাধে নিচে ফেলে দেয় সেই উৎকণ্ঠায়। এই মেয়ে, সমস্যা কি তোমার? আচার খেতে চাও? ভারাট কণ্ঠে বলা বাক্যটি কর্ণকুহরে পৌঁছাতেই পায়চারি করা পাজুরা সহসায় থেমে যায়। ভীতলোচনে তাকায় খাটের দিকে। লোকটা বালিশ থেকে হালকা মাথা উঁচিয়ে তার দিকে চোখ মুখ কুচকে তাকিয়ে রয়েছে। প্রত্যাশা মিনমিনে গলায় বলে, আমি তো আপনার ধারে যাইনি। এই এইভাবে ম্যা করে কি বলছো? জোরে বলো। আমি তো আপনার ধারে যাইনি, তাহলে আছাড় মারবেন কেন? আরেক দফা ধমক খেয়ে এবার একটু জোরে বলে প্রত্যাশা, কেন? আমি তো কিছু করিনি, তাহলে আপনার ঘুমে ব্যাঘাত ঘটলো কি করে? পায়ে কি পড়েছ নূপুর? ওটা এক্ষুনি খুলে ফেলো, তারপর যত ইচ্ছা পাইচারি করো। সারা রাত করলেও আই হ্যাভ নো প্রবলেম। না খুললে হয় না? খুললে হারিয়ে যাবে যে। হারিয়ে যাবে মানেটা কি? খুলে কোথাও একটা রেখে দাও। কোথায় রাখবো? প্রত্যাশার কথায় চরম বিরক্ত হয় তূর্ণ। মেয়েটাকে সত্যি সত্যি একটা আছাড় মারতে পারলে শান্তি লাগতো। উফ, এই মেয়ে ফাইজলামি করছো আমার সাথে? পাইচারি করতে হলে ওটা এক্ষুনি খুলো, না হলে কিন্তু এক থাপ্পড়ে চাপার দাঁত সব খুলে দেব। প্রত্যাশা ত্রস্ত ভঙ্গিতে একটা শুষ্ক ঠুক গিলে। এতক্ষণ দূর দূর বুক নিয়ে কথাগুলো বলেছে সে। এমনিতেই এই লোক আছাড় মারার ভয় দেখাচ্ছিল, এখন আবার দাঁত কপাটি খুলে ফেলাবার ভয় দেখাচ্ছে। না বাবা থাক, এই লোকের সাথে আর কথা বললে যদি সত্যি সত্যি একটা থাপ্পড় মেরে বসে, তাহলে প্রত্যাশা এ ব্যাপারে 100% নিশ্চিত যে ওই মোটা হাতের থাপ্পড় খেয়ে তার দাঁত কপাটি সত্যি সত্যি খুলে পড়বে। তার এত সুন্দর কিছুদিন আগের সদ্য ওঠা নতুন ঝকঝকে দাঁতগুলো হারানোর তার বিন্দু পরিমাণ ইচ্ছা নেই। এই তো কিছুদিন আগেও সবাই তাকে ফুকলা ফুকলা বলে খ্যাপাতো,
খাল কেটে কুমির এনে এত তাড়াতাড়ি আবার ফুকলা তকমা পেতে চায় না, তাই ইতস্তত করে বলে, মানে বলছিলাম যে একটা বালিশ দেবেন, বালিশ ছাড়া তো ঘুমোতে পারছি না। কোথায় ঘুমাচ্ছ তুমি? তরুণের প্রশ্নে প্রত্যাশা মাথাটা হালকা পিছু ঘুরে কাউচের দিকে তাকিয়ে বলে, ওটাতে। তরুণা এক পলক কাউচের দিকে তাকায় আর একবার তাকায় প্রত্যাশার দিকে, অতঃপর বিনা বাক্য ব্যয়ে একটা বালিশ ছুঁড়ে মারে প্রত্যাশার দিকে। প্রত্যাশা সেটা 2 হাতের সাহায্যে ধরে ফেলে। বালিশ ছুঁড়েই তরুণা বিছানায় গা ছেড়ে দিয়ে বলে উঠে, এবার চুপচাপ শুয়ে পড়ো, আর যদি একবার তোমার নুপুরের আওয়াজ আমার কানে আসে তাহলে কিন্তু খবর আছে। প্রত্যাশার কথা বাড়ায় না, তবে তরুণের দিকে ফিরে মুখ চোখ উল্টে ভেঙচি কাটে ঠিকই, মনে মনে একটু বকাবকিও করে তরুণকে। অতঃপর কাউচের উপর শুয়ে পড়ে গুটি কুসুটি মেরে। সবে মাত্র সকালের আলো ফুটেছে অল্প স্বল্প, একটু একটু করে চারিদিক থেকে আধার সরে জায়গা করে নিচ্ছে সূর্যের আলোর ছটা। খুলে রাখা জানালার ফাঁক গলিয়ে সে আলো প্রবেশ করেছে ঘরের মধ্যে, যার দরুন ঘরের ভেতরে নীলাভ আলোর সহিত মিশে বেশ আলোকিত হয়ে উঠেছে ঘরটা। ঘরের মধ্যে পিনপত নীরবতা। ঘুমে বিভোর দুজন মানবী শুয়ে আছে দুপ্রান্তে। তাদের নিঃশ্বাসের ভারী আওয়াজ ব্যতীত আর কোনো আওয়াজই হচ্ছে না ঘরের মধ্যে। তবে এই বহুক্ষণের নীরবতা ভেঙে ব্যাটসের টেবিলে রাখা ফোনটা বেজে ওঠে বিকট শব্দে। সাথে সাথে ঘুম ভঙ্গ হয় তরুণের। কিছুটা বিরক্ত ভঙ্গিতে চোখ মুখ কুচকে বাম হাত বাড়িয়ে ফোনটা হাতে নিয়ে বন্ধ করে দেয় ফোনে বাজতে থাকা অ্যালার্মটা। অ্যালার্মটা বন্ধ হতেই মোবাইলের স্ক্রিনে শু করছে গম্ভীর মুখে স্টাইলের সহিত পকেটে ডেনিম কালো প্যান্টের পকেটে হাত গুজে দাঁড়িয়ে থাকা তরুণের একটা অসাধারণ ছবি। তরুণের নজর যায় স্ক্রিনের উপরের দিকে অবস্থিত বড় ইংলিশ নাম্বারের লেখাগুলোর দিকে। সেখানে শু করছে 5:30। সকাল সকাল ঘুম থেকে উঠা তরুণের নিত্য নৈমিত্তিক রুটিন। সকালে উঠে হয় জগিংয়ে যাবে, না হলে বাড়িতে ব্যায়াম করবে। ব্যায়ামের নিত্য প্রয়োজনীয় সরঞ্জাম এ বাড়িতে সহ ঢাকার বাড়িতেও রয়েছে, তাই কোনো দিনই তার শরীর চর্চা মিস যায় না। প্রতিদিনকার মতো আজকেও সে একই রুটিনেই দিনের শুরুটা হবে তরুণের। ঘুমের রাশ এখনো ভালোভাবে না কাটলেও মেন্দ পরিমাণ আলসেমি না করে উঠে পড়ে তরুণ। বালিশ থেকে মাথা তুলে সোজা হয়ে বসে, 2 হাত 2 দিকে প্রসারিত করে আলসেমি ভাঙে। অতঃপর হাত দুটো ঘরের নিচে চেপে ধরে মাথা একাত ওকাত করে মাথা সোজা করে। হঠাৎ করে সে বিচিত্র ভঙ্গিতে থেমে যায়। চোখের আকতি স্বাভাবিকের থেকে বেশি বড় আকার ধারণ করে। অল্পক্ষণের জন্য সদ্বিদ হারালো, পরক্ষণে নিজেকে সামনে নিয়ে চরম বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেলে সে ব্যাডের উপর আর ক্ষণকাল অপেক্ষা না করে দ্রুত পায়ে তার গায়ে থাকা কম্বলটা নিয়ে এগিয়ে যায় কাউচের দিকে। সেখানে গিয়ে কম্বলটা চাপিয়ে দেয় প্রত্যাশার গায়ের উপর। সাথে সাথে প্রত্যাশার সমগ্র কায়া আবৃত হয় সফেদ কম্পিউটারের ভেতর। শাড়ি ঠিকঠাক রাখতে পারে না, কোথার কাপড় কোথায় থাকে সেদিকে খেয়াল থাকে না। আপি যে কোন আক্কেলে এই মেয়েকে শাড়ি পরিয়ে দিয়ে গেল কে জানে, জাস্ট টু মাচ। সেখান থেকে বিড়বিড় করতে করতে তরুণ ওয়াশরুমের মধ্যেও ঢুকে পড়ে। দরজায় ঠাক ঠাক শব্দে দারুণ বিরক্ত হয় তরুণ। জগিং ড্রেস পরে সবে রেডি হচ্ছিল, এর মধ্যে আচানক ডিস্টার্ব হিসেবে উদয় হয় এই দরজার কড়া লাগাতার ঠক ঠক শব্দ। ওপাশ থেকে আপের গলা পাওয়া যাচ্ছে। তরুণ চরম বিরক্তি নিয়ে দরজা খুলে শুধায়, সকাল সকাল এভাবে ধাক্কাধাক্কি শুরু করেছো কেন? সমস্যা কি? সমস্যা অনেক, তুই শর্ত সামনে থেকে। প্রত্যাশা ঘুমোচ্ছে। কথাগুলো বলতে বলতে তরুণকে পাশ কাটিয়ে ঘরে ঢোকে ত্রিধা। প্রত্যাশা একেবারে কম্পিউটার মুড়ি দিয়ে ঘুমাচ্ছে কাউচের উপর। ত্রিধা তার দিকে অবাক হয়ে তাকায়। অতঃপর তরুণীর দিকে চেয়ে অবাক কণ্ঠে শুধায়, ওই রাতে এই কাউচে ছিল? দেখতেই তো পাচ্ছ। তরুণের ভাবলে সেই উত্তর, বাচ্চা মেয়েটাকে এখানে রেখে তুই খাটে আরাম করে শুয়েছিলি। কি রে তুই ভাই? উফ, এভাবে বলছো কেন? মনে হচ্ছে বড় কোনো পাপ করে ফেলেছ। ও বাচ্চা মেয়ে, কাউচে ওর বাচ্চা শরীরটা ধরে যাবে অনায়াসেই। আর তাছাড়া আমি কোন দুঃখে খাট ছেড়ে ওকে খাটে শুতে দিয়ে আমি কাউচে শুবো? তাই বলে ধুর, তোর সাথে কথা বলে বেকার সময় নষ্ট করছি আমি। তো আমি কখন বললাম আমার সাথে কথা বলো? আজব। ত্রিধা তরুণের সাথে আর কথা বাড়ায় না। ত্রিধা ওর পাশে বসে ওর মুখ থেকে কম্পিউটারটা সরিয়ে প্রত্যাশাকে মৃদু স্বরে ডাকতে থাকে। ত্রিধার ডাকে ঘুম ছুটে প্রত্যাশার। সে ঘুমে ঢুলো ঢুলো চোখ নিয়ে তাকায় ত্রিধার পানে। জড়ানো কণ্ঠে জিজ্ঞেস করে, কি হয়েছে আপু?
ত্রিধা প্রত্যাশাকে তাড়া দিয়ে বলে, এই প্রত্যাশা, দ্রুত উঠো তো, দাদু এসেছেন, উনি দেখতে চাইছে তোমাকে, এক্ষুনি চলো। এত সকাল সকাল এসে গেছেন উনি? তরুণের বিস্মিত স্বরের বিপরীতে ত্রিধা বলে, হ্যাঁ, এসে গম্ভীর মুখে বসে আছেন, শুধু নাক বুকে ডেকে আনো, এই হুকুম দিয়ে তখন সেভাবেই বসে আছেন। তুই যা তো দাদুর কাছে, তোকেই ডাকছে, আমি প্রত্যাশাকে রেডি করে নিয়ে আসছি। যা, জলদি যাও, নয়তো আবার রাগ করবেন উনি। জগিংয়ে বেরোচ্ছিলাম সবে, তোমাদের এইসবের চক্করে আর তাও হলো না। ধুর, আর ভালো লাগে না। বিরক্ত কণ্ঠে কথাটুকু বলে কক্ষ ত্যাগ করে তূর্ণ চলে যেতে ত্রিধা প্রত্যাশাকে টেনে টুনে তুলে ওয়াশরুমে পাঠায় দ্রুত ফ্রেশ হয়ে আসতে। ক্ষণকাল পর প্রত্যাশা ফ্রেশ হয়ে আসলে ত্রিধা নিজ হাতে লাল টুকটুকে একখানা শাড়ি পরিয়ে দেয় প্রত্যাশার কায়ায়। চুলগুলো সুন্দর মতো আছড়ে মায়ের দেয়া কিছু স্বর্ণ অলংকার পরিয়েও দেয়। ত্রিধা একেবারে পূর্ণ বধূ রূপে রেডি করে নিচে নিয়ে যায় প্রত্যাশাকে। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।